মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে এক্সেলের আসলে কোন জায়গাকে কি বলা হয়, অর্থাৎ কোন টুলসের নাম কি এবং কোন অংশকে কি বলা হয়, সেগুলো কিন্তু আমরা প্রথম পর্বে দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা হোম মেনুর আন্ডারে যে টুলস গুলো আছে সেগুলোর ব্যবহার দেখার চেষ্টা করব। হোম মেনুর আন্ডারে প্রথমে যে সেকশন আছে সেটি হচ্ছে ক্লিপবোর্ড, অর্থাৎ এখানে ক্লিক করলে এই যে ক্লিপবোর্ড আসছে। এখন আপনি যদি কোনো লেখা কপি করেন তো সেক্ষেত্রেও কিন্তু এই ক্লিপবোর্ডে থাকবে, সেজন্য এই ক্লিপবোর্ডটি আপনি ওপেন করে রাখতে পারেন। আবার না চাইলে ক্লিপবোর্ডটিকে বন্ধ করে রাখতে পারেন, তবে ক্লিপবোর্ডটি ওপেন করে রাখার কিছু সুবিধা আছে। সেটি হচ্ছে আপনি যদি ক্লিপবোর্ডটি বন্ধ রাখেন সেই ক্ষেত্রে আপনি যেটা কপি করবেন শুধুমাত্র সেটাই কপি হবে, অর্থাৎ এখন যেটা কপি করলেন সেটি কপি হলো। আবার পরবর্তীতে যদি নতুন কোনো ডেটা কপি করেন সেক্ষেত্রে কিন্তু পূর্বেরটি মুছে যাবে অটোমেটিক্যালি। কিন্তু আপনি যদি এখান থেকে ক্লিপবোর্ডটি ওপেন রাখেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার তথ্যগুলো ধারাবাহিকভাবে এখানে কপি থেকে যাবে, অর্থাৎ সেগুলো আপনার কাজের প্রয়োজন অনুযায়ী খুব সহজে ব্যবহার করা যাবে। এবং এখানে ক্লিপবোর্ডের একেবারে প্রথমে যেটা আছে সেটি হচ্ছে পেস্ট, অর্থাৎ কোনো একটি ডেটাকে যদি কপি করা হয় কন্ট্রোল-সি দিয়ে অথবা এখান থেকে ক্লিক করে, ধরুন আমি এই নামটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম অথবা এখান থেকে কপিতে ক্লিক করলাম। এখন আমি চাইলে কন্ট্রোল-ভি দিয়ে এখানে একেবারে স্বাভাবিক পেস্ট করতে পারি অথবা এখানে ক্লিক করেও আমি পেস্ট করতে পারি। তবে পেস্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, এই যে বিভিন্ন ধরনের অপশন আছে, সেটা হচ্ছে পেস্ট, তারপরে ফর্মুলাস, তারপরে হচ্ছে ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। তো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এই পেস্টের প্রত্যেকটি বিষয় ধারাবাহিকভাবে দেখব, কারণ পেস্টের মধ্যে আসলে অনেকগুলো অ্যাডভান্স অপশন আছে যেগুলো এই একটা ভিডিওতে যদি দেখাতে যাই সেই ক্ষেত্রে ভিডিওটি বড় হয়ে যাবে। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কোনো একটি সেল থেকে কপি করবার জন্য কন্ট্রোল-সি এবং পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল-ভি, আর কোনো একটি সেল থেকে কাট করবার জন্য হচ্ছে কন্ট্রোল-এক্স এবং পেস্ট করবার জন্য কন্ট্রোল-ভি। এরপরে যে সেকশন সেটা হচ্ছে ফন্ট সেকশন। তো এই ফন্টের মধ্যে এই যে এই ঘরটি সেটি হচ্ছে কোনো একটি ফন্ট সিলেক্ট করার জন্য। তো ধরুন যে আমি চাচ্ছি যে আমার এই সেলের আমরা ফন্টটি চেঞ্জ করব, তো সেজন্য এই সেলটি সিলেক্ট থাকা অবস্থায় যেখানে দেখতে পাচ্ছেন কোন সেল সিলেক্ট এবং সেই সেলের মধ্যে কি ফর্মুলা অর্থাৎ কি তথ্য আছে সেটি এখানে দেখায়। তো ধরুন আমি B9 সেলটি সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে এই টাইপ করে যে কোনো ফন্ট দিতে পারি অথবা এইখানে এই আইকনে ক্লিক করে আমার এখান থেকে প্রয়োজনীয় ফন্ট আমি সিলেক্ট করে দিতে পারি। ফন্টের পাশে যেটি আছে সেটি হচ্ছে ফন্টের সাইজ, অর্থাৎ ফন্টের সাইজ পরিবর্তন করবার জন্য এখানে ক্লিক করে আপনি ফন্টের সাইজ পরিবর্তন করতে পারেন। এর পাশে যেটি আছে সেটি হচ্ছে ফন্টের সাইজ বাড়ানোর জন্য, অর্থাৎ এখান থেকে সাইজ বাড়িয়েও বাড়ানো যেতে পারে অথবা এটিতে ক্লিক করে বাড়ানো যেতে পারে এবং পাশেরটিতে ক্লিক করে কমানো যেতে পারে। তার নিচে আছে হচ্ছে বোল্ড এবং এটি শর্টকাট হচ্ছে কন্ট্রোল-বি, অর্থাৎ কোনো একটি লেখাকে যদি বোল্ড করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে বি অথবা কন্ট্রোল-বি চাপলে সেই লেখাটি কিন্তু বোল্ড হয়ে যাবে। এটি হচ্ছে ইটালিক, অর্থাৎ বাঁকা করে দেখানোর জন্য, সেটি হলো শর্টকাট হচ্ছে কন্ট্রোল-আই। তার পাশে যেটি আছে সেটি হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ কোনো একটি লেখার নিচে দাগ দেওয়ার জন্য, আন্ডারলাইন করবার জন্য এটি। এখন এই আন্ডারলাইনের মধ্যে এখানে আবার কিছু অপশন আছে, এই যে একটা হচ্ছে ডাবল আন্ডারলাইন, অর্থাৎ কোনো লেখাতে যদি ডাবল আন্ডারলাইন দেওয়া লাগে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তার পাশে যেটি আছে সেটি হচ্ছে অল বর্ডার। এই বর্ডারের অপশনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে আমাদের যে এই ডেটা টেবিলটি আছে সেটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেখার পাশে কিন্তু একটি করে দাগ আছে, অর্থাৎ বর্ডার আছে। এই বর্ডারের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বর্ডার আছে। আমি যদি এই অল বর্ডারটিতে ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটির বর্ডার দেখা যাচ্ছে, আবার যদি আমি নো বর্ডার দিই তাহলে দেখুন প্রত্যেকটির বর্ডার কিন্তু উঠে গিয়েছে। একইভাবে আমি যদি এই সবগুলোর হচ্ছে বটম বর্ডার চাই সেই ক্ষেত্রে বটমে সিলেক্ট করলে শুধুমাত্র এই বটমটি দেখা যাবে, আবার আমি যদি শুধু টপ দিই সেক্ষেত্রে শুধু এই টপের বর্ডারটি কিন্তু দেখা যাবে। এভাবে আমি এখন আপাতত এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমার প্রত্যেকটি ডেটার চারোপাশে অল বর্ডার অন হয়ে গিয়েছে। এছাড়া বর্ডারের মধ্যে আরো অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে এই যে ড্র বর্ডার আছে, অর্থাৎ কোনো একটি ঘর যদি আপনি এরকম ড্র করেন সেই ক্ষেত্রে সেই ঘরগুলোতে কিন্তু বর্ডার হয়ে যায়। তারপরে এখান থেকে হচ্ছে ড্র বর্ডার গ্রিড, অর্থাৎ এই যে এরকম সবগুলো আশেপাশে অর্থাৎ সামনে পিছনে ডানে বামে সব জায়গাতে যদি বর্ডার দিতে চান সেই ক্ষেত্রে এই ড্র বর্ডার গ্রিডটা ব্যবহার করা হয়। এছাড়া ইরেজার বর্ডারের ক্ষেত্রে এই যে এরকম সিলেক্ট করলে বর্ডার গুলো হচ্ছে মুছে যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন কালার, অর্থাৎ বর্ডারের কালার আপনি কি দিতে চান সেটি গুরুত্বপূর্ণ। এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। আর মোর বর্ডারের মধ্যে গেলে আরো কিছু অপশন আছে, সেগুলো আমরা যখন এই ফরম্যাট সেল নিয়ে আলোচনা করব তখন আমরা এখান থেকে এইগুলোর বিস্তারিত বলবো। এটি গেল আমাদের হচ্ছে ফন্ট মেনু। এরপরে অ্যালাইনমেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই যে প্রথমে আছে টপ অ্যালাইন, অর্থাৎ কোনো একটি ঘর সিলেক্ট থাকা অবস্থায় যদি টপ দেওয়া হয় সেই ক্ষেত্রে এটি উপরের দিকে উঠে যায়।
মিডিল থাকলে একেবারে ঘরের মাঝামাঝি, আর এটা হচ্ছে বটম অর্থাৎ নিচের দিকে চলে যায়। একইভাবে এখানে হচ্ছে অ্যালাইন লেফট অর্থাৎ বামের দিকে যায়, অ্যালাইন সেন্টার অর্থাৎ মাঝামাঝি, এবং অ্যালাইন রাইট অর্থাৎ হচ্ছে ডানে চলে যায়। আর এখানে এটা হচ্ছে ওরিয়েন্টেশন, যেটা অর্থাৎ টেক্সটটি কোন দিকে হবে এটাকে আপনারা এরকম ঘুরিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে ভার্টিক্যাল যদি দরকার হয় সেক্ষেত্রে এরকম ভার্টিক্যাল করবার জন্য, রোটেট করবার জন্য এই ঘরটা বা এই অপশনগুলো ব্যবহার করা হয়। এছাড়া ফরম্যাট সেলের মধ্যে এই যে অ্যালাইনমেন্টের অপশন আছে, তো আমরা এই ফরম্যাট সেল নিয়ে যখন আলোচনা করব তখন হচ্ছে আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত কথা বলবো। তো আপাতত আমি এটাকে হচ্ছে একেবারে নর্মাল করে দিচ্ছি, অর্থাৎ এই যেরকম ছিল আমি সেরকম করে দিচ্ছি, এটা উঠিয়ে দিলাম। এরপরে এই র্যাপ টেক্সট এবং মার্জ অ্যান্ড সেন্টার এই দুইটা আমাদের খুব দরকার হয়। অর্থাৎ ধরুন কোন একটি ঘরে আপনার অনেকগুলো লেখা আছে, এই যে অনেকগুলো লেখা আছে, এখন আপনি এই লেখাটিকে চাচ্ছেন যে সে অটোমেটিক্যালি নিচের দিকে তার জায়গা করে নিবে। তো সেজন্য আপনি র্যাপ টেক্সটে ক্লিক করলে এটি কিন্তু এই যে অটোমেটিক তার জায়গা সে নিচের দিকে নিয়ে নিয়েছে। আর মার্জ হচ্ছে যে অনেকগুলো ঘরকে যদি একত্রে একটি ঘরে পরিণত করতে হয় তখন সেটিকে মার্জ ব্যবহার করা হয়। তো ধরুন এই তিনটি ঘরে আমি চাচ্ছি তিনটি ঘরকে একত্রে একটি ঘর হিসেবে ব্যবহার করব, তো সেই জন্য এই তিনটি ঘর সিলেক্ট করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার এটিতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মার্জ হয়ে একটি হয়ে গেল। এখন আমি এটিকে মিডিল করে দিলাম। এবং এই মার্জ অ্যান্ড সেন্টারের মধ্যে বেশ কয়েকটি অপশন আছে, সেটি হচ্ছে মার্জ অ্যাক্রস অর্থাৎ একই সাথে হবে। তারপরে এখান থেকে হচ্ছে মার্জ সেল অর্থাৎ এই শুধুমাত্র সেলগুলো হবে। তারপরে আনমার্জ অপশন আছে, এগুলো আপনারা একটু সময় নিয়ে ঘাটাঘাটি করবেন। আর এখান থেকে তারপরে যেটা আছে সেটি হচ্ছে নাম্বার ফরম্যাটিং। তো নাম্বার ফরম্যাটিং মূলত এই যে এখানে বিভিন্ন ধরনের, ধরুন কোনোটা আছে নাম্বার, কোনোটা আছে টেক্সট, তারপরে কোনোটা অনেক সময় দেখা যায় কারেন্সি ব্যবহার করা লাগে। তো সেই ক্ষেত্রে এই নাম্বার ফরম্যাটিংটা ব্যবহার হয়। ধরুন আমি চাচ্ছি এই প্রত্যেকটি বেসিক পের আগে একটি কারেন্সি ব্যবহার হবে, তো সেই ক্ষেত্রে এই যে এখানে সিলেক্ট করে আমি যদি কারেন্সি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্সি আইকনটি শো হয়েছে। এই নাম্বার ফরম্যাটটি এক্সেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, এছাড়াও মোডের মধ্যে আরো কিছু আছে, সেখান থেকে কাস্টম কিছু আছে। তো এইগুলা এই যে আমরা যখন হচ্ছে ফরম্যাট সেলের ভিডিও করব তখন বিস্তারিত এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা ছিল হচ্ছে নাম্বার। আর কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে যে কোনো একটি ডেটাকে আপনি যদি কোনো একটি নির্দিষ্ট ফরম্যাটের কন্ডিশনাল ফরম্যাটে রাখতে চান, অর্থাৎ ধরুন আপনি চাচ্ছেন এই যে আমি ধরুন যে এটা ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, সেই রেঞ্জ অনুযায়ী এই ঘরটি ফিল আপ হবে। এইগুলা কিন্তু আপনার এক্সেলের যে ক্যালকুলেশন অর্থাৎ এক্সেলের যে বিভিন্ন রুলস অ্যাপ্লাই করতে হয় সেগুলোর মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে যখন কোনো রুলস নিয়ে আলোচনা করা হবে তখন এইগুলো নিয়ে আলোচনা করাটাই উত্তম হবে বলে মনে করছি। এই যে ধরুন এটা আমি সিলেক্ট করলাম, এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু লাল হয়ে যাচ্ছে, কিছু কিছু সবুজ থাকছে। তো এই ফরম্যাটিং সেলগুলো ব্যবহার করা হয়। এখান থেকে আমি চাচ্ছি প্রত্যেকটা ক্লিয়ার করে দিতে, ক্লিয়ার হয়ে গেল। তারপরে ফরম্যাট অ্যাজ টেবিল অর্থাৎ কোন একটি ডেটাকে যদি টেবিল হিসেবে ব্যবহার করতে চান, তো ধরুন আমি চাচ্ছি এই ঘরটাকে টেবিল হিসেবে ব্যবহার করতে, সেই জন্য সেই ডেটা সিলেক্ট করে টেবিল সিলেক্ট করলে সেটি কিন্তু টেবিল হিসেবে ব্যবহার হয়। পাশাপাশি এখানে কিছু স্টাইল আছে, অর্থাৎ কোনো লেখার নিচে দেখা গেল আপনি হাইপার লিঙ্ক করতে চাচ্ছেন, তারপরে কোনো একটি কালার দিয়ে মার্ক করতে চাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে। তো সাধারণত এইগুলো আসলে ব্যবহার করা হয় না, এগুলো প্রত্যেকেই যার যার কাজের ধরন অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ব্যবহার করে থাকে। আর ইনসার্ট হচ্ছে যে কোনো একটি সেল বা কোনো একটি রো, এগুলো ইনসার্ট করার জন্য এই যে আমি যদি এখানে এই রোটি সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট করি তাহলে দেখুন উপরে কিন্তু ইনসার্ট হচ্ছে। ঠিক একইভাবে এখানে যদি আমি হচ্ছে ডিলিট চাপি তাহলে ডিলিট হচ্ছে। তো এর মধ্যে আরো কিছু অপশন আছে, ডিলিট সেল, ডিলিট শিট রো। এই যে এখানে ধরুন সিলেক্ট থাকলো, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। পরবর্তীতে আমরা এই হোম সিরিজের আন্ডারে এই ফরম্যাট এবং বাকি যেগুলো আছে অটোসাম, ফিল, ক্লিয়ার, শর্ট এন্ড ফিল্টার, তারপরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।